হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাটমিক্স। আজকে আমাদের আলোচ্য বিষয় ওজোন স্তর। ডিটেলস এখানে আলোচনা হবে। সমস্ত বিক্রিয়া, কারণ সবকিছু ব্যাখ্যা করা হবে। চলো শুরু করি। তাহলে আমরা ওজোন স্তর নিয়ে কথা বলবো। ওজোন স্তরে কি থাকবে? অবশ্যই ওজোন গ্যাস থাকবে। তাহলে প্রথমেই জেনে নিই যে ওজোন গ্যাসের মধ্যে কি, কি আছে? ওজোন গ্যাস আর কিছুই না। ৩ টে অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত অণু O3। আমরা যেটা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি সেটা হচ্ছে O2। এই অক্সিজেনটা আমরা ইনহেল করি, প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। আর যেটা আমরা কথা বলছি ওজোন, সেটা মাঝে একটা অক্সিজেন পরমাণু থাকে এবং ২ দিকে ২ টো অক্সিজেন পরমাণুর সঙ্গে দেখো এভাবে যুক্ত থাকে। একটা হলো ডাবল বন্ড, মানে ২ টো বন্ধন দ্বারা যুক্ত, আর একটা হচ্ছে সিঙ্গেল বন্ড। মাঝের অক্সিজেন ধনাত্মক আধান থাকে এবং এই দিকেরটা ঋণাত্মক আধান যারা যুক্ত। এগুলো হচ্ছে লোন পেয়ার, যেগুলো বন্ধনে পার্টিসিপেট করছে না। আর ডিটেইলস জানার দরকার নেই, ব্যাস এইটুকু। এটা হচ্ছে ওজোন গ্যাস O3 এবং এরকম হচ্ছে স্ট্রাকচার। দেখতে এরকম। এরপরে আমরা দেখব যে ওজোন স্তর অ্যাকচুয়ালি কোথায় আছে? এই যে ভূপৃষ্ঠ দেখতে পাচ্ছ ছবিতে, এই ভূপৃষ্ঠের উপরে আমরা বসবাস করি। আমাদের আশপাশের যে বায়ুমণ্ডল সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে থাকছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে অনেকগুলো ওজোন একসাথে আছে এবং একটা লেয়ার মতো গঠন করছে। এই লেয়ারটা দেখো আমি এঁকে দিচ্ছি। এই যে রেড পোরশনটা ধরো, এটা হচ্ছে ওজোন গ্যাসের লেয়ার। এবার যদি দেখি যে ভূপৃষ্ঠ থেকে ডিসট্যান্সটা কতটুকু, যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ওজনের লেয়ারের ডিসট্যান্সটা দেখি, তখন এক এক জায়গায় এক এক রকম ধরো। তাহলে আমি যদি রেঞ্জটা বলি তাহলে 15 কিলোমিটার থেকে ধরো 30-40 কিলোমিটার উচ্চতায় আছে। তো আমি গড় 35 কিলোমিটার ধরে নিলাম। তাহলে বুঝে গেলে যে স্ট্র্যাটোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার উপরে অনেকগুলো ওজোন অণু একসাথে থাকে, একটা লেয়ার তৈরি করে পৃথিবী পৃষ্ঠের উপরে। সে লেয়ারটা হচ্ছে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার বলছে। এবং এই ওজোন স্ফিয়ার যতটা পরিমাণে আছে আমাদের বায়ুমণ্ডলে, এই লেয়ারে কিন্তু 90% আছে। আমাদের বায়ুমণ্ডলে তো অনেকগুলো স্তর, তোমরা আগের ক্লাসে দেখে নিয়েছো, এবং সেখানে টোটাল আমাদের বায়ুমণ্ডলে যতটা খানি ওজোন আছে তার 90% এই ওজোন লেয়ারেই থাকে। এবং ওজোন লেয়ার কি করে আমরা দেখে নেব। এই দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর চারিদিকে যে ব্লুইশ যে পোর্শনটা দেখছো, নীলাভ একটা রিং, এই নীলাভ রিংটা হচ্ছে আমাদের, দাঁড়া আমি রংটা চেঞ্জ করি এখানে। এই নীলাভ রিংটা হচ্ছে ওজোন লেয়ার বা ওজোন স্ফিয়ার বা ওজোন স্তর। এই ওজোন লেয়ার আমাদের সূর্য থেকে অনেক রকমের রশ্মি আসে, সেটার মধ্যে একটার নাম হচ্ছে অতিবেগুনি রশ্মি। সেটা হচ্ছে ৩ রকমের অতিবেগুনি রশ্মি আসে। ইউভি রে যেটাকে বলছে, ইউভিএ, ইউভিবি এবং ইউভিসি। এই রে গুলো কিন্তু অনেকটা পোর্শন এই ওজোন লেয়ার অ্যাবজর্ব করে, পুরোপুরি পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না, যেটা আমাদের পক্ষে ভালো। ওজোন লেয়ার আমাদের জন্য ভালোই কাজ করছে। এবার কতগুলো ইউভি রে আছে, ধরো ওগুলো ব্যাপারে আমরা ডিটেলস জেনে। ইউভিএ, ইউভিবি আর বললাম যে ইউভিসি, এই ৩ রকমের অতিবেগুনি রশ্মি হয়। তার যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখি, তাহলে প্রথমে আমরা ইউভিসি দিয়ে শুরু করছি। এটা তোমার তরঙ্গ দৈর্ঘ্য, আমি বলছি যে ২০০ থেকে প্রায় ধরো ২৮০ বা ৩০০ ন্যানোমিটার। ইউভিবি যদি বলি আমরা, ইউভিবি এর ব্যাপার হচ্ছে তোমার ২৮০ থেকে অ্যারাউন্ড ৩১৫ বা ৩২০ ন্যানোমিটার। এবং বাকিটা হচ্ছে, বাকি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইউভিএ, অতিবেগুনি রশ্মি এ, যেটা আমরা নাম দিয়েছি। ৩ রকমের অতিবেগুনি রশ্মি হয় এবিসি। এর ব্যাপারে যদি বলি তাহলে ওই ৩১৫ বা ৩২০ ন্যানোমিটার থেকে ৪০০ ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে ইউভি রেজ। এটা অল অ্যাবাউট ইউভি রেজ। ইউভি অতিবেগুনি রশ্মির ব্যাপারে সবকিছু জানিয়ে দিলাম।
এবার আমরা দেখব যে ওজোন স্ট্রাকচার দেখলাম, অবস্থান দেখলাম, কি থেকে প্রোটেক্ট করছে সেটাও আমরা জানলাম। এবার ইউভি স্তরে যেটা ওজোন গ্যাস থাকছে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা আলোচনা করব। তো আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস আছে আমরা জানি যেটাকে আমরা বলছি O2 গ্যাস। আমি উইদিন ব্র্যাকেট জি লিখলাম মানে গ্যাস, গ্যাসীয় অবস্থায় আছে। সেটার উপর যখন ইউভি রে বা সূর্যালোক পড়ছে আরকি, কম তরঙ্গ দৈর্ঘ্যের মানে ইউভিবি বা ইউভিসি যদি পড়ে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা এখানে দেখি তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য কম? ইউভিবি এবং সি। এই ইউভি রে যখন পড়ছে, ইউভি রে আমি ইংরেজিতে লিখছি আশা করছি তোমরা বুঝে যাচ্ছ। এই যে এদের মধ্যে যে বন্ধনটা ছিল সেটা ভেঙে গিয়ে এটা হচ্ছে অণু। এটা ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণু তৈরি করছে। বন্ধন ভেঙে গিয়ে আগে যেমন ছিল অক্সিজেন গ্যাস পরমাণু আকারে হলো। তাহলে একটা অক্সিজেন অণুতে ২ টো অক্সিজেন পরমাণু ছিল সেটা ইউভি রের প্রেজেন্স এ ভেঙে গিয়ে পরমাণু গঠিত হলো এবং উইদিন ব্র্যাকেট জি লিখেছি মানে গ্যাসীয় অবস্থায় আছে। ব্যাস এইটুকুই এখানে হলো। এই যে অক্সিজেন পরমাণু তৈরি হলো, পরের ধাপে কি হবে? এই অক্সিজেন পরমাণু গ্যাস সেটা আরো একটা অক্সিজেন অণু O2 গ্যাসের সাথে যুক্ত হয়ে আমাদের O3 যেটাকে আমরা বলছি ওজোন গ্যাস তৈরি করবে। বুঝে গেছো? ঠিক এইভাবে গঠিত হয়। এবং এখানে রিঅ্যাকশনটা কিন্তু থেমে থাকে না। এই O3 আবার ভাঙতে থাকে। দাঁড়াও আমি চেঞ্জ করে নেই। এই যে O3 টা আমার তৈরি হলো, ওজোন গ্যাস তৈরি হলো। ওজোন গ্যাস পুনরায় ভাঙতে থাকে। সেটাও কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতেই। এবার যদি আমরা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রে ফেলি বা সূর্য থেকে যে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রে আসছে যেমন ইউভিএ যেটাকে বলছি। ইউভি বা অতিবেগুনি রশ্মি পড়ছে। O3 ভেঙে গিয়ে আবার অক্সিজেন যেটা আমরা গ্যাস এবং অক্সিজেন পরমাণু তৈরি করছে। এই অক্সিজেন পরমাণু যেটা তৈরি হলো সেটা আবার আরো একটা ওজোন গ্যাসের সাথে যুক্ত হয়ে মানে একে অপরের সাথে রিঅ্যাকশন করে দেখো নতুন করে অক্সিজেন অণু গঠিত করল। এবং দেখো এই রিঅ্যাকশনটা কিন্তু চলতেই থাকবে। মানে এখানে ওজোন গ্যাস তৈরি হচ্ছে। এই যে লাল রঙের যে স্টেপটা দেখছো এখানে ওজোন গ্যাস তৈরি হচ্ছে। পরের ধাপে দেখছো যে ওজোন গ্যাস ভেঙে গিয়ে আবার অক্সিজেন অণু তৈরি করছে। যেখান থেকে শুরু হয়েছিল এই যে অক্সিজেন অণু রিঅ্যাকশন করে ওজোন তৈরি করছিল ফাইনালি। ওজোন থেকে আবার ফাইনালি রিঅ্যাকশন হয়ে টয়ে ভেঙে গিয়ে আবার একই অবস্থায় দেখো ফিরে এসেছে। এবং এই রিঅ্যাকশনটা চলতেই থাকে। মানে ওজোন গ্যাস তৈরি হচ্ছে, ভাঙছে, তৈরি হচ্ছে, ভাঙছে। এবং এটা কখন ঘটছে? কার উপস্থিতিতে ঘটছে? সূর্যের আলোর উপস্থিতিতে ঘটছে। মানে এখানে একটা আলো ইনভলভ থাকছে, সূর্যালোক। তাই এই রিঅ্যাকশনটা কিন্তু একটা আলোক রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। আমি লিখে দিই দাঁড়াও। এই যে রিঅ্যাকশন চলতেই থাকছে চক্রাকারে এটা আলোক রাসায়নিক বিক্রিয়া। সেটাকে আলোক রাসায়নিক বিক্রিয়া কেন বলে? বললাম আমি। কারণ আলোর উপস্থিতিতে হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তার জন্য আলোক রাসায়নিক বিক্রিয়া এটা একটা উদাহরণ। এবং এইভাবে ওজোন গ্যাস তৈরি হচ্ছে এবং ভেঙে গিয়ে অক্সিজেন অণু তৈরি হচ্ছে। এইভাবে চলতে থাকছে রিঅ্যাকশন। এই যে ওজোন গ্যাস তৈরি হচ্ছে, ভাঙছে, তৈরি হচ্ছে, ভাঙছে। এটা কিন্তু ন্যাচারালি হচ্ছে। আমরা বাইরে থেকে কিছু করছি না। তাই ওজোন লেয়ারের উপরে কোনো এফেক্ট পড়ছে না। যদি ওজোন লেয়ারে ওজোন গ্যাস ভেঙেও যায় পরবর্তীতে আবার দেখছি তৈরি হচ্ছে। তাই সেখানে লেয়ার নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকছে না। কিন্তু আমরা এমন কাজকর্ম করছি, এমন গ্যাস উৎপন্ন করছি, পরিবেশে দিয়ে দিচ্ছি যেটা ওজোন স্তরে পর্যন্ত চলে যাচ্ছে এবং ওখানে ওজোন স্তরে ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজনকে নষ্ট করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের তৈরি মানে মনুষ্য সৃষ্ট অনেকগুলো গ্যাস আছে। সেইভাবে সেই যদি আমরা গ্যাসের নামগুলো ধরে বলি যে কি এমন গ্যাস আমরা তৈরি করছি। যেমন ধরো ১ম এই যে গ্যাসের নাম বলবো আমি CFC ক্লোরোফ্লুরোকার্বন, NO নাইট্রিক অক্সাইড, NO2
নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো আমরা কলকারখানায় এমন কিছু জিনিস ব্যবহার করছি যেমন ধরো সিএফসি কোত্থেকে আসে বা আসতো যদি বলি। আমরা যে বাড়িতে ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ইউজ করি সেখান থেকে সিএফসি গ্যাস আসে। সিএফসি গ্যাস কিছুই না। এর মধ্যে সিএফসি তে হচ্ছে ক্লোরো মানে ক্লোরিন থাকবে, এফ মানে ফ্লুরিন থাকবে, আর সি হচ্ছে কার্বন থাকবে। এটা কিন্তু পার্টিকুলার একটা গ্যাস না। সিএফসি এর অনেকগুলো এক্সাম্পল হতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল যদি আমি বলি, CFCl3, CF2Cl2। এখানে আমি ২ রকম সিএফসি গ্যাসের উদাহরণ দিলাম। দেখো এখানে কার্বন আছে, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে। একইভাবে এখানেও কার্বন আছে, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে। তাই সিএফসি কোনো পার্টিকুলার একটা গ্যাস না। অনেকগুলো গ্যাসকে একসাথে ওরকম নাম যে ক্লোরিন, ফ্লুরিন আর কার্বন দ্বারা গঠিত গ্যাস হলে সেটাকে আমরা ক্লোরোফ্লোরোকার্বন বলছি। NO হচ্ছে নাইট্রিক অক্সাইড আর NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কোত্থেকে আসে বললাম যে আমরা টিভি বলছি। আমরা ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইউজ করি বা বডি স্প্রেতে বা স্পেশাল যেগুলো পারফিউম থাকতো সেগুলোতে কিন্তু সিএফসি ইউজ করা হতো এবং সেটা পরিবেশে চলে যেত। পরিবেশে চলে যাওয়ার পরে ওজনের যেটা লেয়ার দেখালাম যে ১ সেকেন্ড। এই ভূপৃষ্ঠ থেকে কিন্তু ওটা চলে গিয়ে ডাইরেক্ট স্ট্র্যাটোস্ফিয়ার এ চলে যেত। ডাইরেক্ট স্ট্র্যাটোস্ফিয়ার এ চলে গিয়ে ওজোন লেয়ার পর্যন্ত চলে যেত এবং রাসায়নিক বিক্রিয়ার দ্বারা ওজোন গ্যাসকে নষ্ট করে দিত। কিভাবে নষ্ট করে আমি দেখাচ্ছি দাঁড়াও রিঅ্যাকশন দ্বারা তাহলে বুঝতে পারবে। প্রথমে আমরা সিএফসি গ্যাস নিয়ে কথা বলব। ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি গ্যাসের মধ্যে বললাম যে দুটো এক্সাম্পল দিলাম যে CF2Cl2 হতে পারে বা CFCl3 হতে পারে। কিভাবে রিঅ্যাকশনটা হয় দেখো। আমি খুব স্লোলি বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই কার্বনের সঙ্গে দুটো ফ্লোরিন আছে আর ক্লোরিন আছে। সূর্যালোকের উপস্থিতিতে এই যে বন্ড দেখতে পাচ্ছ কার্বন আর ক্লোরিনের মধ্যে ইউভি রে বা সূর্যালোকের উপস্থিতিতে এই বন্ডটা ভেঙে যায়। এই বন্ড মানে আর কি ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে কিন্তু বন্ডটা গঠিত হয়েছিল। ইউভি রে প্রেজেন্স এ বন্ডটা ভেঙে যায়। নিয়ে যেটা তৈরি হয় সেটা হলো এরকম। সি ডট সিএল ডট। এটাকে বলছে সক্রিয় ক্লোরিন, যেটাকে অ্যাকচুয়ালি ফ্রি র্যাডিক্যাল বলে এবং এটা কিন্তু খুবই অ্যাক্টিভ। ক্লোরিন র্যাডিক্যাল এটা অনেক অ্যাক্টিভ কারণ দেখতেই পাচ্ছ ও ইলেকট্রন ভেঙে গেছে। ও ইলেকট্রনটা অন্য কাউকে দিয়ে আবার বন্ড তৈরির চেষ্টা করবে। এই যে এই যে ক্লোরিন ডট, এই ক্লোরিন ডট সিএল ডট ওজোন স্ফিয়ার অব্দি চলে গেছে, ওজোন লেয়ার অব্দি। সেখানে অসংখ্য ওজোন অণু আছে O3। এ হচ্ছে খুবই অ্যাক্টিভ। O3 এর সাথে রিঅ্যাকশন করে এর একটা অক্সিজেন পরমাণু ছিনিয়ে নিয়ে একটা বন্ড তৈরি করছে ClO এবং তারপরে সেটাকে ভেঙে দিয়ে আবার O2 তৈরি করছে। বুঝতে পারলে? আশা করছি যে ব্যাপারটা কি হলো। প্রথমে সিএফসি গ্যাস ভেঙে গিয়ে সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে গিয়ে সক্রিয় ক্লোরিন তৈরি করলো। সেই সক্রিয় ক্লোরিন আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে নিজে অক্সিজেনের সঙ্গে বন্ড তৈরি করলো এবং এটাকে আমরা অক্সিজেন আবার অণু পেয়ে গেলাম ওজোন থেকে। এটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে দেখতে পাচ্ছ যে ওজনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। ওজোন ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হচ্ছে এবং এই ClO কিন্তু অনেক অ্যাক্টিভ। আবার ClO ফার্দার আবার রিঅ্যাকশন করবে। আবার O3 এর সাথে রিঅ্যাকশন করে ও আবার Cl ডট তৈরি করবে এবং O3 কে ভেঙে গিয়ে কিন্তু আবার অক্সিজেন অণু তৈরি করবে। দেখো এদিকে আমার আছে ৪ টে অক্সিজেন পরমাণু, এদিকেও কিন্তু ৪ টে অক্সিজেন পরমাণু আছে। এবং আবার দেখলে যেখানে এখানে Cl ডট তৈরি হয়েছিল যেটা সক্রিয় ক্লোরিন, এখানেও সক্রিয় ক্লোরিন তৈরি হয়েছে। আলাদা রং দিয়ে বোঝাচ্ছি আমি। এই দেখো। এখানে সক্রিয় ক্লোরিন তৈরি হয়েছে, এখানেও তৈরি হয়েছে। এই ক্লোরিন আবার অ্যাটাক করবে O3 কে। এভাবে কন্টিনিউয়াসলি কিন্তু রিঅ্যাকশনটা চলতেই থাকবে, স্টপ হবে না। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ক্লোরিন কিভাবে লক্ষ
ওজোন গ্যাসকে ধ্বংস করছে। শুধুমাত্র একটা ক্লোরিন। কারণ এই রিঅ্যাকশনটা এখানেই থেমে যাবে না। এই রিঅ্যাকশনটা কন্টিনিউ চলতে থাকবে। এই Cl ডট আবার ClO তৈরি করবে। এই ClO থেকে আবার Cl ডট তৈরি হবে। এই Cl ডট আবার O3 এর সাথে রিঅ্যাকশন করবে। এইভাবে চলতেই থাকবে। এবং লক্ষ, লক্ষ O3 ওজোন গ্যাস ভেঙে গিয়ে অক্সিজেন অণু গঠন করবে। এবং আস্তে, আস্তে আমরা দেখব যে ওজোন লেয়ার পাতলা হয়ে যাচ্ছে। দেখব মানে দেখেছি যে ওজোন লেয়ার পাতলা হয়ে যাচ্ছে এবং ওজোন পাতলা লেয়ার হয়ে যাচ্ছে তাই ইউভি রে যতটা অ্যাবজর্ব করতে পারত ততটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে না। আরেকটা এক্সাম্পল দেই। তো আমরা সিএফসি নিয়ে কথা বলছি। তো এরপরে আরেকটা আমি ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস নিয়ে কথা বলছি দেখো। যে CF2Cl2 এটা কিভাবে রিঅ্যাকশন করে? রিঅ্যাকশনের প্রসেস কিন্তু একই। আগেটা দেখি যে আমি কি এক্সাম্পল দিয়েছি। দাঁড়াও। আচ্ছা আমি এটা দিয়েছি। তাহলে এবার কথা বলব CFCl3 নিয়ে। এখানে আমি দেখছি কার্বন, ফ্লুরিন আর ৩ টে ক্লোরিন নিয়ে বন্ড তৈরি হয়েছে। এই CFC গ্যাস এরকম দেখতে। আরেকটা এক্সাম্পল। একইভাবে সূর্যালোকের উপস্থিতিতে এই বন্ডটা কিন্তু ভেঙে যাবে। বন্ডটা ভেঙে গিয়ে কি হবে? এই কার্বন ক্লোরিন বন্ডটাই ভাঙবে সেটা না। এই কার্বন ক্লোরিনটাও ভাঙতে পারে, এই কার্বন ক্লোরিনটাও ভাঙতে পারে। এখানে আবার ডট তৈরি হবে। ডট মানে ফ্রি র্যাডিক্যাল। এটা কিন্তু এভাবে থাকে না। এই রিঅ্যাকশনটাও চলতে থাকে। কিন্তু আমি একমাত্র তোমাকে Cl ডট দিয়ে এখানে বোঝাচ্ছি তোমাদেরকে। একইভাবে এখানে সক্রিয় ক্লোরিন তৈরি হলো। এই একইভাবে সক্রিয় ক্লোরিন কি করবে? রিঅ্যাকশন করবে। বিকজ এটা হাইলি রিঅ্যাক্টিভ। ওজোন গ্যাসের সাথে রিঅ্যাকশন করবে এবং তৈরি হবে ClO। এটাও কিন্তু হাইলি অ্যাক্টিভ। প্লাস তৈরি হচ্ছে O2 এবং সবই কিন্তু গ্যাস এখানে। আমি লিখছি না মানে গ্যাসটা না। উইদিন থার্ড ব্র্যাকেট জি লিখে দিলাম মানে গ্যাস। এই ClO হাইলি অ্যাক্টিভ। এই ClO আবার আরো একটা ওজোন গ্যাসের সাথে রিঅ্যাকশন করে তৈরি হচ্ছে তোমার সক্রিয় ক্লোরিন। এটা হবে ডট। অনেক বই দেখবে যে ডটটা লেখা নেই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে লিখতে হবে। এইভাবে ক্লোরিন এইভাবে ছেড়ে দিলাম ওইভাবে থাকে না। এবং ওজোন গ্যাস ভেঙে গিয়ে অক্সিজেন অণু গঠিত করবে। তাহলে আবার একইভাবে দেখছো যে একটা ক্লোরিন তৈরি হলেই কিন্তু রিঅ্যাকশনটা এখানে থামছে না। সে ফার্দার ওজোন গ্যাসের সাথে রিঅ্যাকশন করছে। তারপর ClO তৈরি করছে। এই ClO আবার হাইলি অ্যাক্টিভ। সে আবার Cl ডট তৈরি করছে। একইভাবে রিঅ্যাকশনটা কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকছে, চলতেই থাকছে। এবং এই রিঅ্যাকশনটা কন্টিনিউয়াস চলতে থাকলে দেখা যাবে যে ওজোন স্তর পাতলা হয়ে যায়। কারণ ওজোন গ্যাসের কনসেনট্রেশন তো আস্তে, আস্তে কমে যাবে এবং আস্তে, আস্তে কমে গেলে বুঝতে পারছো লেয়ারটা পাতলা হয়ে যাবে। যে যেটাকে আমরা ওজোন স্তরের অবক্ষয় বা ওজোন হোল বলছি বা ওজনের ছিদ্র হয়ে যাচ্ছে। ছিদ্র মানে কিন্তু এরকম না যে লেয়ার আছে তার মধ্যে ছিদ্র হয়ে গেল। এরকম কিন্তু হচ্ছে না। দেখছো যে লেয়ারটা কোনো জায়গায় পাতলা হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এখান থেকে কনক্লুড করতে পারছো যে সামান্য একটা সেল ডট মানে কিছু পরিমাণ সিএফসি গ্যাস আমাদের পরিবেশে থাকলে কিন্তু সেটা কতটা ভয়ঙ্কর ওজোন লেয়ারের জন্য। এবং ওজোন লেয়ার আমাদের জন্য কতটা ইম্পোর্টেন্ট আমি আলোচনা করছি যে ওজোন আমাদের কি ভাবে রক্ষা করছে। অ্যাবজর্ব তো করছে মানলাম ইউভি রে কিন্তু অ্যাকচুয়ালি কি অ্যাবজর্ব করে লাভটা কি? মানে কি এমন ক্ষতি করতো ইউভি? এটা আমরা আলোচনা করব। আজকে ক্লাসে আলোচনা করব। এবার এই রিঅ্যাকশনটা দেখে নাও। যে শুধুমাত্র সিএফসি গ্যাস যে ওজনের ক্ষতি করছে তা কিন্তু না। আরো দুটো গ্যাসের নাম আছে এখানে NO এবং NO2। প্রথমে আমরা কথা বলবো NO নিয়ে। NO নিয়ে কথা বলবো নাইট্রিক অক্সাইড। এবার দেখো যে রিঅ্যাকশনটা কিভাবে ঘটে। এও কিন্তু ওজনকে ধ্বংস করছে। NO গ্যাস, নাইট্রিক অক্সাইড গ্যাস। উইদিন থার্ড ব্র্যাকেট জি লিখছি মানে গ্যাস, ছোট হাতে জি লিখছি মানে। সে ওজোন গ্যাসের সাথে রিঅ্যাকশন করে তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং তৈরি করছে O2 গ্যাস। দেখো ওজোন ভেঙে গিয়ে O2 তৈরি হলো এবং এক্সট্রা যে অক্সিজেনটা ছিল সেটা নিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো। ঠিক আছে? মিটে গেল। এবং এই যে NO2 তৈরি হচ্ছে এখানে কিন্তু রিঅ্যাকশন থেমে যাচ্ছে না। এরা রূপ চেঞ্জ করতেই থাকছে ওজনকে সাথে নিয়ে। NO2 গ্যাস সে আবার ওজনের সাথে রিঅ্যাকশন করছে এবং কি তৈরি হচ্ছে দেখো আবার যেটা আগে ছিল NO নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে।
এবং হচ্ছে O2 গ্যাস। ২ অণু O2 গ্যাস সেখানে তৈরি হয়। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে যে NO গ্যাস ১ম এ রিঅ্যাকশনে যোগদান করল, নিয়ে তৈরি হলো NO2। সেই NO2 আবার রিঅ্যাকশনে যোগদান করল, আবার তৈরি হলো NO। মানে এরা ওজনের উপস্থিতিতে নিজেরা চেঞ্জ হচ্ছে। মাঝখান থেকে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতি হচ্ছে ওজোন গ্যাসের। তার কিন্তু পরিমাণ কমতে থাকে। সে যাই হচ্ছে তার কিন্তু চেঞ্জ হয়ে অক্সিজেন অনুগঠিত হচ্ছে। এখানেও দেখছো চেঞ্জ হয়ে অক্সিজেন অনুগঠিত হচ্ছে। ওভারঅল কিন্তু NO এবং NO2 এর কিন্তু কোনো আ কোনো চেঞ্জ হচ্ছে না। তারা ভাঙছে গড়ছে, ভাঙছে গড়ছে। কিন্তু সবথেকে ক্ষতি হচ্ছে ওজনের। সে একবার ভাঙলে কিন্তু আর তৈরি হতে পারছে না। তার মানে আমরা দেখলাম যে এই ৩ টে গ্যাস কিভাবে ওজোন লেয়ারকে নষ্ট করছে বা অবক্ষয়ের জন্য দায়ী। আমরা ক্লাসের ১ম দিকেই আলোচনা করেছি যে ওজোন গ্যাস যেটা ওজোন লেয়ারে আছে, সেটা ইউভি রে থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে। যদি ওজোন স্তর পাতলা হয়ে যায় তাহলে ডাইরেক্ট ভূপৃষ্ঠে কি হবে? এটা আমাদের পৃথিবী সূর্য থেকে ডাইরেক্ট ইউভি রে ইউভি এ, বি, সি, ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি ডাইরেক্ট ভূপৃষ্ঠে পড়বে। এবং এই ডাইরেক্ট ভূপৃষ্ঠে পড়লে কি ক্ষতি হতে পারে দেখো। প্রথমে দেখা যাবে যে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবে। এবার ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেলে কি হবে যে মেরু অঞ্চলে বরফ আছে সেটা গলে যাবে। বরফ গলে গেলে আমরা দেখব যে সমুদ্রের জলের স্তরের উচ্চতা বেড়ে যাবে এবং অনেক জায়গায় ডুবে যাবে স্বাভাবিকভাবে। এই ইউভি এ, বি, সি কিন্তু সূর্যের গাছের পক্ষেও ক্ষতিকারক। কারণ এর কারণে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার হার কমে যাবে, শস্য উৎপাদন কমে যাবে। এবং যেহেতু ভূপৃষ্ঠের উষ্ণতা গড় উষ্ণতা বেড়ে যাবে দেখছো, সেখানে আমরা বুঝতে পারছি যে মাটির আর্দ্রতা কমে যাবে, জলাশয় শুকিয়ে যাবে এবং আমরা দেখতে পাবো যে আমাদের বাস্তুতন্ত্রে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাছাড়াও ডাইরেক্ট স্কিনের উপর ত্বকের উপর যদি বা চামড়ার উপর ইউভি এবিসি পড়ে বা ইউভি রে যদি পড়ে সেটা আমাদেরকে দেখবো চামড়া অনেকটা পুড়িয়ে দেয় বা স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। আরেকটা কারণ তোমার হতে পারে যে সমুদ্রে যে সমুদ্রের মধ্যে প্ল্যাংটন আছে যেটা নষ্ট হয়ে যায় এই ইউভি ডাইরেক্ট যদি পড়ে তাহলে। সমুদ্রের বাস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ওজোন লেয়ার কতটা ইম্পোর্টেন্ট আমাদের জন্য বুঝতেই পারছো। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে বর্তমানে যে এসি যেটা এয়ার কন্ডিশনার বা ফ্রিজ, রেফ্রিজারেটর বা পারফিউম, বডি স্প্রেতে কিন্তু সিএফসি গ্যাস ইউজ করা হয় না। আর অন্য গ্যাস ইউজ করা হয়। কারণ আমরা যখন জানলাম যে সিএফসি গ্যাস আমাদের জন্য এতটাই ক্ষতিকারক তখন আস্তে, আস্তে এটা ব্যবহার করা বন্ধ করে দেওয়া হলো। তাই বর্তমানে এগুলো কিন্তু ব্যবহৃত হয় না। বিভিন্ন বই এখনো আপডেটেড ইনফরমেশন পাবে না এটা। তো আশা করছি তোমাদের এই ওজোন স্তর নিয়ে যা আলোচনা করা দরকার সবকিছুই আমরা আলোচনা করেছি। এবং তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে বা তোমরা কোন টপিকে ক্লাস চাও সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।